বাসর ঘরে বসে যে বসে আছে রোশনি, অপেক্ষার প্রহর গুনছে প্রিয় মানুষটার। রোশনি বারবার দরজার দিকে উকি দিচ্ছে, কিন্তু বর আসার কোনো খোঁজ খবর নেই। রোশনি মনে মনে চিন্তা করছে, এত রাত হলো এখনো বাবু আসছে না কেন। রোশনি ফোন হাতে নিয়ে ফোন করতে লাগলো বাবুর ফোনে, কিন্তু বাবুর ফোনের সুইচ অফ দেখাচ্ছে। বাবুর ফোন বন্ধ দেখে রোশনি দুশ্চিন্তায় পড়ে যায়। রোশনি আস্তে আস্তে খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল। রোশনি ড্রয়িং রুমে গিয়ে দেখলো ড্রয়িং রুমে বসে আছে ইমা বেগম, বাবুর ছোট বোন প্রিয়া ও মুন্না। রোশনিকে দেখে মুন্না বলল, আরে ভাবি তুমি এখানে? রোশনি মুন্নাকে হাতের ইশারায় চুপি চুপি কাছে ডাকলো। রোশনির ডাকে মুন্না সোফা থেকে উঠে রোশনির পাশে আসতেই রোশনি আস্তে আস্তে বলল, বাবু কোথায়? বাবুকে যে দেখছি না। মুন্না বলল, ভাবি এত তাড়াহুড়া কিসের? এখনো সারা রাত পড়ে আছে, যাও তুমি গিয়ে বাসর ঘরে অপেক্ষা করো। রোশনি একটু লজ্জা জড়িত কণ্ঠে বলল, মুন্না তুমিও না। ভাবি লজ্জা পেতে হবে না, তোমার বিয়ে আগে হলেও আমি কিন্তু তোমার থেকে বয়সে বড় হব। মুন্নার কথা রোশনি কি বলবে কিছুই বুঝতে পারছে না। কোন রকম নিজেকে সামলে নিয়ে রোশনি আবারও বলল, আচ্ছা মুন্না, তোমার ভাইয়ের ফোন নাম্বার বন্ধ, অন্য কোনো নাম্বার আছে কি? না ভাবি, ভাইয়ার তো আর কোনো নাম্বার নেই, রাত তো অনেক হয়ে গেছে। তাহলে এখনো যে তোমার ভাই আসছে না? ভাবি তুমি গিয়ে বসো, আমি ভাইয়াকে নিয়ে আসছি। মুন্না তাড়াহুড়ো করে গিয়ে সোফাতে বসে। রোশনি বাসর ঘরে পায়চারি করছে আর মনে মনে ভাবছে, এত রাতে বাবু কোথায় গেল? বিয়ের প্রথম রাতে তো এত রাতে বাইরে থাকার কথা না। রোশনির এই বাসর ঘর নিয়ে কত স্বপ্ন ছিল মনে। রোশনি শুধু বধূ সেজে বাসর ঘরে বসে থাকবে, প্রিয় মানুষটি এসে রোশনির ঘোমটা তুলে রোশনির কপালে চুমু দেবে। প্রিয় মানুষের ঠোঁটের স্পর্শে লজ্জায় রোশনি দুচোখ বন্ধ করে ভালোবাসার স্পর্শ নেবে রোশনি। পৃথিবীর চিরচারিত নিয়মের মতো করে রোশনিও খাট থেকে নেমে তার বরকে সালাম করবে। কত রোমান্টিক স্বপ্ন নিয়ে রোশনি এই দিনটির অপেক্ষা করছিল, কিন্তু আজ তার বিয়ে হলো, বধূ বেশে স্বামীর বাড়ি আসলো, কিন্তু তার স্বপ্নের পুরুষটা এখনো তার সামনে এলো না। যতই সময় যাচ্ছে রোশনির মুখে চিন্তার ছাপ স্পষ্ট ভেসে উঠছে। এদিকে বাবুর ছোট বোন প্রিয়া বলল, আচ্ছা ছোট ভাইয়া, তুমি বরং দাদার বন্ধু সাইফুলকে ফোন দাও, আমার কেন জানি মনে হচ্ছে তারা দুজন একসাথে আছে। মুন্না বলল, হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস, দাঁড়া আমি সাইফুল ভাইকে কল দিচ্ছি। বলেই মুন্না ফোন বের করে বাবুর বন্ধু সাইফুলকে কল দিতে লাগলো। মুন্না কল দিতেই সাইফুল রিসিভ করে বলল, হ্যাঁ মুন্না বল, কি হয়েছে? ভাইয়া দাদা কি তোমাদের সাথে আছে? না, সে তো অনেক আগে আমার এখান থেকে চলে গেছে। সাইফুলের মুখে এমন কথা শুনে মুন্নার মনে এবার একটু খটকা লাগলো। মুন্নার মনের মধ্যে হাজারো প্রশ্ন উদয় হতে লাগলো। নববিবাহিত বধূ বাসর ঘরে অপেক্ষা করছে, অথচ তার দাদা এখনো বাসায় ফিরছে না। রাত প্রায় 12টা, বাবু কখনো এত রাত করে বাসায় ফেরে না। তাহলে কি হলো বাবুর? সাইফুল বলল, কোনো সমস্যা হয়েছে কি? না ভাইয়া কিছু হয়নি, কোনো সমস্যা হলে আমাকে বলো। আসলে ভাইয়া দাদা এখনো বাসায় ফেরেনি। কি বলিস, এত রাত হয়ে গেছে এখনো বাসায় যায়নি? ওর নাম্বারে কল দিয়ে দেখেছিস? হ্যাঁ ভাইয়া, কিন্তু দাদার ফোন তো বন্ধ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রাখ, আমি দেখছি। বলেই ফোন কেটে দিল সাইফুল। ইমা বেগম এক প্লেট খাবার নিয়ে রোশনির কাছে গিয়ে বলল, বৌমা অনেক রাত হয়েছে, তুমি বরং খেয়ে নাও, বাবু আসলে পরে খাবে। মা এত রাত হয়েছে, আপনার ছেলে এখনো বাসায় ফিরছে না কেন? কোনো সমস্যা হয়নি তো? কি যে বলো না মা, সমস্যা হতে যাবে কেন? হয়তো বন্ধু বান্ধবের সাথে কোথাও আড্ডায় বসে গেছে, তাই আসতে লেট হচ্ছে আর কি। কিন্তু মা আমার কেন জানি ভুল হচ্ছে, মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে। আরে না পাগলি মেয়ে, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি খেয়ে নাও, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করো। মা তাহলে ওর ফোন নাম্বারটা বন্ধ কেন? মনে হয় ফোনে চার্জ নেই, তাই হয়তো বন্ধ হয়ে গেছে আর কি। মা রাত 12টা হয়ে গেছে, আমার খুব ভয় হচ্ছে মা। ভয় পাবার কিছু নেই, দেখবে বাবু ঠিক সময় মতো চলে আসবে। নাও তুমি খেয়ে নাও। বলে ইমা বেগম ভাতের লোকমা রোশনির মুখে তুলে দিল। রোশনি ইমা বেগমের জোড়াজুড়িতে বাধ্য হয়ে রাতের খাবার খেতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল মুন্না। মুন্না দরজা খুলে দিতে রুমে প্রবেশ করলো সাইফুল। সাইফুল রুমে প্রবেশ করে মুন্নাকে বলল, বন্ধুর কোনো খোঁজ পেয়েছিস? না ভাইয়া, এখনো দাদার কোনো খোঁজ পাচ্ছি না, অনেকবার ফোনে ট্রাই করলাম, কিন্তু দাদার ফোন বন্ধ। বাসার সবার ফোন করে খোঁজ নিলাম, কিন্তু কারো বাসায় দাদা যায়নি। এদিকে এত রাত হয়ে গেছে, এখন খুব টেনশন হচ্ছে ভাইয়া। বিষয়টা আমিও প্রথমে স্বাভাবিক দেখেছিলাম, কিন্তু এত রাতে যখন ওর ফোন বন্ধ, তাহলে আমার মনে হয় ওর কোনো একটা প্রবলেম হয়েছে। এমন সময় প্রিয়া এসে বলল, সাইফুল ভাই তুমি এসেছো? দাদার কোনো খোঁজ পাওনি এখনো? না, আমি অনেক জায়গায় খোঁজ খবর করে দেখেছি, কোথাও বাবু যায়নি, তাই তো তাড়াহুড়ো করে তোদের বাসায় চলে আসলাম। সাইফুল বাবুর বেস্ট ফ্রেন্ড, বলতে গেলে বাবুদের ফ্যামিলির একজন সদস্য বলা যায়। সাইফুল পকেট থেকে ফোন বের করে আবারও ফোন করতে
করতে লাগলো, বিভিন্ন জায়গায় বাবুর খোঁজ করতে লাগলো। বন্ধু বান্ধব সবার কাছে ফোন করে বাবুর সন্ধান চাচ্ছে সাইফুল, কিন্তু কোথাও বাবুর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এমন সময় মুন্না বলল, আচ্ছা ভাইয়া চল না, আমরা দুজন না হয় একটু বের হয়ে দেখি ভাইয়াকে কোথাও পাওয়া যায় কিনা। তোর কাছে কি শহরটা অনেক ছোট মনে হয়? দাঁড়া আমি দেখছি কি করা যায়। বলে সাইফুল আবারও কল দিতে লাগলো বিভিন্ন পরিচিত জায়গায়। রোশনি বাসুর ঘরে এখনো বসে আছে বাবুর অপেক্ষায়। রোশনি মনে মনে ভাবছে, বাবুর ফিরতে যত রাতি হোক না কেন, তার ভালোবাসার মানুষ তার কাছে ফিরতেই হবে, তার ভালোবাসার মানুষকে তার কাছে ফিরতেই হবে। অতি আগ্রহ নিয়ে রোশনি নববধূর রূপে অপেক্ষা করছে খাটের উপর বসে। এমন সময় রুমে প্রবেশ করলো ইমা বেগম। ইমা বেগমকে দেখে রোশনি খাট থেকে তাড়াহুড়ো করে নেমে বলল, মা আপনার ছেলের কোনো খোঁজ খবর পাওয়া গেছে? না রে মা, এখনো তো বাবুর কোনো খবর নেই। বাবু তো কখনো এত রাত করে বাসায় ফেরে না। মা তাহলে কি কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? বলে রোশনি কান্না করতে লাগলো। ইমা বেগম রোশনিকে সান্ত্বনা দিতে দিতে বলল, বৌমা তুমি এত দুশ্চিন্তা করো না তো, বাবু কোনো ছোট বাচ্চা না যে কোথাও হারিয়ে যাবে, তুমি বরং শুয়ে পড়ো। এমন সময় কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ শুনে রোশনি আর ইমা বেগম দৌড়ে দরজার দিকে ছুটে গেল। ইমা বেগম দরজা খুলে দিতে রুমে প্রবেশ করলো বাবু আর নববধূ সাজে সজ্জিত ইভা। বাবু আর ইভাকে এভাবে রুমে প্রবেশ করতে দেখে ইমা বেগম চমকে ওঠে। বাবু কিছু বলতে যাবে, ঠিক এমন সময় সাইফুল, মুন্না ও প্রিয়া সেখানে ছুটে আসে। বাবুর সাথে আরো একটি নববধূ দেখে সবাই চমকে ওঠে। ইমা বেগম খরখশ গলায় বলল, বাবু তোর সাথে এই মেয়েটি কে? বাবু মাথা নিচু করে বলল, মা ও তোমার পুত্রবধূ ইভা। বাবুর মুখে এমন কথা শুনে সবাই চমকে ওঠে। ইমা বেগম চিৎকার দিয়ে বলল, বাবু কি বলছিস তুই এসব? তোর ঘরে একটা বউ রেখে আর একটা মেয়েকে এত রাতে বাসায় নিয়ে আসতে তোর একটুও লজ্জা করলো না? মা আমি ইভাকে ভালোবাসি, তোমাদের অনেকবার বলেছিলাম যে আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে ইভাকেই করব, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। বাবুর মুখে এমন কথা শুনে রোশনির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। রোশনি কখনো কল্পনাও করেনি তার সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে। নিজের স্বামীকে ভালোবেসে একান্ত আপন করে পেতে চায় বলেই জীবনে কখনো কোনো রিলেশনে জড়ায়নি, অথচ আজ একটা নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে সে এসে জানতে পারলো তার স্বামী পছন্দ করে অন্য একটা মেয়েকে। মুন্না বলল, দাদা তুমি যদি ইভাকে বিয়ে করবে তাহলে ভাবিকে কেন বিয়ে করলে? তুমি কেন ভাবির জীবনটা নষ্ট করে দিলে? ইমা বেগম বলল, দেখ বাবু তুই যদি এই মেয়েকে নিয়ে সংসার করতে চাস তাহলে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই তোর মতো করে থাক, আমাদের কথা তোরা চিন্তা করতে হবে না। আমি খুশি হব তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে গেলে। ইমা বেগম এক নিঃশ্বাসে কথাগুলো বলে মুন্নার দিকে চেয়ে বলল, মুন্না তুইও কি তোর দাদার মতো আমার কথার অবাধ্য হতে চাস? ইমা বেগমের মুখে এমন কথা শুনে মুন্না কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাবু আর ইভা ইমা বেগমকে সালাম করে রুম থেকে বেরিয়ে গেল। রোশনির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ইমা বেগম মুন্নার দিকে চেয়ে বলল, মুন্না বাবা আমার, এ বাড়ির ইজ্জত সম্মান এখন সবকিছুই তোর হাতে, তুই আমার মান ইজ্জতকে রক্ষা করতে পারিস। মুন্না বলল, মা আমি জীবনে কখনো তোমার অবাধ্য হইনি, কথা দিলাম বাকিটা জীবনও তোমার অবাধ্য হব না। তুই যদি আমার অবাধ্য না হোস তাহলে আমার নতুন বৌমা রোশনিকে বিয়ে করে এই বাড়ির মান ইজ্জত রক্ষা কর বাবা। ইমা বেগমের এমন কথায় মুন্না হাসুচোখ সম্বোধন জানিয়ে রোশনির দিকে চেয়ে একটা মিষ্টি হাসি দিল। সম্মানিত ভিউয়ার্স, একটা ভাঙা প্রেমের মিলন দেখিয়ে আমাদের গল্পটি এখানেই শেষ হলো। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন।